আমি ঘরে ঢুকতেই বুঝতে পারলো কিছু একটা হয়েছে। সবার মুখ থপথপ করছে, বড়বাবু তো বিশেষ করে। কি হলো রে বাবা, আমি কি কোনো অপরাধ করলাম? এমন জরুরি তলবার এখানে এসে এই অবস্থা। দরজার পাশেই কার্তিক দাঁড়িয়েছে। জিজ্ঞেস করলো, এ হয়েছে দেখে তো? কার্তিক বলল, বড়বাবু ডেকেছি। হ্যাঁ, যা বলবার বলবি। তারপর গলা চড়িয়ে বলল, বড়বাবু, বড়বাবু, বিদ্যাসাগর এসেছে। ও বড়বাবু। এখানে আমাকে সবাই বিদ্যাসাগর বলে ডাকে, কারণ আমি অপরাধের মধ্যে MA পাশ করে বসে আছি। বাকি সবাই তো নাম সই করতে গেলে 3টে কলম ভেঙে টেকে একাকার করে, অবশ্য বড়বাবু ছাড়া। তার কথা আলাদা। দেবতা বলে যদি কেউ থাকে তো এই বড়বাবু। এর সঠিক নাম কি, কোথায় থাকেন তা আমরা কেউই জানি না, আমাদের জানবার কথাও নয়। তবে যেখানেই থাকুন সেটা যে স্বর্ণ তাতে সন্দেহ নেই। দেবতাদের তো অসংখ্য নাম থাকে, এরও আছে। এসব নিয়ে মাথা আমরা ঘামাই নেই, ঘামালে মাথাটা খোয়া যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এরকম জানি এরকম মানুষ ভারতে আর নেই। আমাদের সবাইকে উনি কেবল জীবন দিয়েছেন বলে বলা হয়, বলা উচিত বাঁচার মতো করে বাঁচতে শিখিয়েছেন। বিয়ে পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, একটা কুলির কাজ পেলে ঘুরতে যাই তাও জুটছিল না। বিধবা মা আর ছোট বোনটাকে নিয়ে গড়পাড়ের ভাড়া বাড়ি থেকে উৎখাত হয়ে ভাসতে ভাসতে শেষ পর্যন্ত রাসবিহারীর ফুটপাত। চোখের সামনে তখন অনন্ত অন্ধকার। তখন গিয়েছিল লেক গার্ডেন্স লেভেল ক্রসিং এর রেলে মাথা দিতে। এই কার্তিক আর দেবেন আমায় তুলে এনেছে, বড়বাবু আশ্রয় দিয়েছে। সে আজ বছর 6 আগেকার কথা। তারপর বোনের ভালো বিয়ে দিলাম, মা মারা গেলে ধুমধাম করে শ্রাদ্ধ করলাম। এখন ভাবছি সল্ট লেকে জমি কিনে একটা বাড়ি করব। তাই বলছিলাম আর কি, বড়বাবু মানুষ নয়, দেবতা। কার্তিকের গলা শুনে বড়বাবু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন, বললেন, কে রে উন্মেন্দু, এদিকে আয়, খবর শুনেছিস? বড়বাবুর গলা শুনে বুঝলাম যে আমি কোনো দোষ করিনি। যা ভয় পেয়েছিল, হাত কচলাতে কচলাতে বললুম, আগে না তো, কি খবর বড়বাবু? বড়বাবু ঘরের এক পাশে একটা গোল টেবিলের ওপাশে বসেছে, বাকি সবাই দাঁড়িয়েছে। ওর সামনে বসা, টেবিলের ওপর এক গ্লাস নিট হুইস্কি আর একটা বোতল রাখা ছিল। বড়বাবু এক চুমুক খেয়ে বললেন, হায়দার মারা গেছে। হায়দার? আমরা যাকে গরিলা বলে ডাকতুম, সে ছিল বড়বাবুর পার্সোনাল বডিগার্ড। আমি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? পলন ঘোষ রোডের একটা বাড়ির ছাদ থেকে কেউ ওকে ঠেলে রাস্তায় ফেলে দিয়েছিল, আর মটকে গেছে। আর ঠেলে ফেলাই বা বলি কি করে, ছুঁড়ে ফেলে দিয়েছে। রাস্তার ঠিক মাঝখানে লাশ পড়েছে। কি সর্বনাশ! ওখানে কি করছিল? পরে বলছি। আচ্ছা তোমরা এবার যাও, আমি পুণ্যেন্দুর সঙ্গে কিছু কথা বলবো। বড়বাবুর আদেশ শুনে সবাই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়িয়ে রইলাম শুধু আমি। বড়বাবু এক হাত তুলে চোখে কালো চশমাটা ঠিক করে নিল। উনি 24 ঘন্টা কালো চশমা পরে থাকে। কেন কে জানে? শুনেছি ওর একটা চোখ নাকি পাথরের। হতেও পারে, সে খবরে আমাদের কি দরকার? বড়বাবু সম্পর্কে বেশি কৌতূহল একদম ভালো জিনিস নয়। বড়বাবু বললেন, পলন ঘোষ রোড তুই চিনিস? ভবানীপুরে? সে যাকে না চিনলেও চিনিয়ে দেওয়া যাবে। ওখানে রাজমোহন সিংহ রায়দের বাড়ি আছে, পুরোনো দিনের জমিদার বাড়ি। বাড়ির ভেতরে মন্দির টন্দির আছে, রোজ পুজো আচ্ছা হয়। হায়দারকে ওখানেই পাঠিয়েছিল। কি যে হলো সে যাকে। এবার কাজের কথা বলি, মন দিয়ে শোন। পলন ঘোষ রোডের বাড়িটাকে লোকে বলে রাজমোহনের রাজবাড়ি। রাজমোহনের বিহারে না কোথায় মস্ত জমিদারি ছিল। ভদ্রলোক প্রায় 100 বছর আগে এই বাড়িটা বানিয়েছিল। পরবর্তীকালে ওর ছেলেপুলেরা কলকাতাতেই থাকতেন, এখান থেকে জমিদারি চালাতেন। প্রচুর পয়সা ছিল, প্রচুর ফুর্তিবার্তাও করেছে। তবে সে যাক, ওসব কাজের কথা না। এখন এই বাড়ির মালিক একটা মেয়ে, তার নাম তিলোত্তমা রায়চৌধুরী। এ হচ্ছে এখন সিংহ রায়দের শেষ বংশধর। ওর ভাই রত্নাকর সিংহ রায় বছর খানিক হলো মারা গেছে। সে বিয়ে তা করেনি, ছেলেপুলে নেই, কাজে এখন সব সম্পত্তির মালিকানা পড়তেছে ওই তিলোত্তমারও। ওর বাবা রমাকান্ত অনেকদিন আগেই গেছে। মেয়েটি বিধবা। বিয়ে হয়েছিল বছর 10 আগে কোনো এক রায়চৌধুরীর সঙ্গে, একটা বাচ্চা হয়েছিল। বছর 3 বয়সে মারা যায়। তারপরের বছর রায়চৌধুরীও মারা যায়। তখন মেয়েটি বাপের বাড়ি চলে আসে। এখানে এসে কেবল পুজো আচ্ছা ধর্মকর্ম নিয়ে আছে। এটা তা প্রায় গত 5 বছর ধরে চলছে। সিংহ রায়দের টাকা পয়সা এখন আর তেমন কিছু নেই, খোপড়া হয়ে গেছে, কিন্তু ঠাঁট এখনো বজায় আছে। আর এটা চালিয়ে যাচ্ছে ওদের ওই ম্যানেজার দুর্গা শঙ্কর উপাধ্যায়। নামে হিন্দুস্তানি, বাঙালি হয়ে গেছে। পুরো হাড়বল জাত, কুকু নাম্বার 1। ঘুষ খায় না, মেয়ে ছেলের লোক নেই, মাল খায় না, একেবারে থাকবে। আমি লোকটাকে বাজানোর জন্য বছর 2 আগে জিতেনকে পাঠিয়েছিল।
তুই তো জিতেনকে জানিস, কথা বলে এক্সপার্ট। ইচ্ছে করলে আইনস্টাইনকেও বুঝিয়ে আসতে পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে। সেই জিতেনের মুখ খুলতে না খুলতে আরামজাদা পুরো একেবারে পুলিশে ফোন করে বসে আছি। জিতেন কোন রকমে ওখান থেকে কেটে বেরিয়ে এসেছে। এখন তোর মনে প্রশ্ন ওটা স্বাভাবিক যে সিংহ রায়রা যদি কোপড়াই হয়ে গিয়ে থাকবে, তবে ওদিকে আবার নজর কেন? তার কারণ আছে। ওদের একটা জিনিস আছে যেটা বলা যায় অমূল্য, সেটা ওদের গৃহদেবতা, একটা বিষ্ণু মূর্তি। এই মূর্তিটা থাকে বাড়ির ভেতরে, কখনো বাইরে আসে না। বাইরের মন্দিরের যে বিষ্ণু মূর্তি, সেটা এই মূর্তিটার হুবহু নকল, কিন্তু নকলই। বাইরেরটা পাথরের, আসলটা অষ্টধাতু। বাইরের মূর্তিটা যেসব গয়নাগাটি আছে সেসব ঝুটো, আসলটাই যে কি আছে তা বলে দিতে হবে না। তার চেয়েও বড় হচ্ছে মূর্তিটার বুকে একটা প্রকাণ্ড পদ্মরাগ মণি ফিট করা আছে, এটাকে বলে কৌস্তব মণি। আমার নজর ওই মূর্তিটাতে। আখতারুজ্জামান এই খবরটা দিয়েছিল বছর 3 আগে। সেই সময় রত্নাকর সিংহ রায় নাকি গোপনে এক জার্মান সাহেবের সঙ্গে দর কষাকষি করছিল ওটা বেঁচে দেওয়ার জন্য। সেটা আখতার জানতে পারে, তখন সে আমার কাছে আসে। আজ রত্নাকর বা আখতার কেউই বেঁচে নেই, আমি ছাড়া এটার খবর আর বোধহয় কেউ জানে না। তবে আমার বিশ্বাস মূর্তিটা বের করে দিতে পারলে ঘরে 20 লাখ টাকা উঠবে মিনিমাম। চেপে চুপে ধরতে পারলে 40 পর্যন্ত উঠতে পারে। আমি হায়দারকে পাঠিয়েছিলাম মালটা ওঠানোর জন্য। ও বাড়ির একটা ঠিকেজিকে তুলে এনে কলকাতায় এসে বলে দিল যে মাল কোথায় আছে। দোতলার ওপর কর্তামশাইয়ের ঘর, সেখানে দেওয়ালের মধ্যে গাঁথা সিন্ধুকের মতো মন্দির। বন্ধ করলে সিন্ধুক, খুললে মন্দির। সেখানেই গৃহদেবতার অবস্থা। তুই তো জানিস হায়দার ছিল কলকাতা কেন সারা দেশের পয়লা নম্বর গব্বাবাজ, যাকে ইংরেজিতে বলে ক্যাট বাবিয়ার। অত বড় শরীরটা নিয়ে যে কোনো বাড়ির খাড়া দেওয়াল বেয়ে টিকটিকির মতো উঠে যেতে পারতো। 10 তলার উপর কার নিচে বেয়ে হাঁটাচলা করতো যেন ময়দানে হাওয়া গাছ। তার পক্ষে দোতলার উপরে একটা ঘরে ঢুকে ঘুমের ওষুধ স্প্রে করে একটা সিন্ধুক ভেঙে মাল বের করে আর কোনো ব্যাপারই ছিল না। অথচ কিসের থেকে কি হয়ে গেল, হ্যাঁ? ওই বাড়ির যে 3টে দারোয়ান আছে তাদের 7 দিনেই হায়দারকে কাবু করার। তার মানে অনেকগুলো লোক ওখানে হায়দারের জন্য অপেক্ষা করছে। ও ঢুকতেই সবাই মিলে ওকে কবজা করে ছাদ থেকে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, লোকগুলো জানলো কি করে যে সেই দিনই হায়দার যাবে? আমি ভয় ভয় বললুম, লিখেছিটা না 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 না, সেটা কিন্তু মেনে লেগে জলে ফেলে দিয়েছিল। ওসব সাক্ষী রাখতে আছে কখনো? খবর অন্য কেউ দিয়েছে। সে যাক গে, সে ব্যাপারে তোর মাথা কামানোর দরকার নেই। এখন তোকে কি করতে হবে বলি শোন। তানুক কাকে বলে জানিস? আগে সুন্দরী তরুণী বিধবা। হ্যাঁ, তোকে সেই তানুক পটাতে হবে। এই কাজে তুই এক্সপার্ট। যেখানে যতবার তোকে মেয়ে ছেলে জবাতে পাঠিয়েছি ততবার তুই সাকসেস। তোর এই ফিল্ম স্টার মার্কা চেহারা, সাহিত্য টাইত্য নিয়ে কবি টবি কথাবার্তা যে এমন কাজে লাগবে কে ভেবেছিল? ঠিক আছে, তো এখন ওই তিলোত্তমাকে গাঁথা দরকার, কারণ কর্তামশাই ঘরে তিলোত্তমা শোয় একা। আর ওই সিন্ধুকের চাবি থাকে তিলোত্তমা না চলে। ওর ঘরে নানান জায়গায়, খাটের পাশে, টেবিলের নিচে, আলমারির কোনায়, সুইচ বোর্ডের পেছনে অ্যালার্ম বেলের সুইচ রাখা আছে। 1 সেকেন্ড সময় পেলেই কিন্তু ও সুইচ টিপে দেবে। কাজেই তিলোত্তমাকে একেবারে পেড়ে ফেলতে না পারলে চাবিটা হস্তগত করা কঠিন হবে। তাছাড়া আর একবার গব্বাবাজ পাঠাবো, তার উপায়। ওই শালা উপাধ্যায় সব কটা জানলার বাইরে বিচ্ছিরি গ্রিল লাগিয়েছে, আর এমন ভাবে আলো লাগিয়েছে যে ঘরের জানলা দুটোর ওপর গ্রিল ভাঙার কলম নিয়ে বসলে থেকে সবাই দেখতে পাবে। আসল কথা, চাবিটা পেতে হলে ঘরের ভেতর ঢুকতে হবে এবং তিলোত্তমাকে অসহায় করে ফেলতে হবে। এখন এটাই হলো তোর টাস্ক। এবার বল, কোনো প্রশ্ন আছে? তিলোত্তমার বয়স কত? 27-28। কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 18 বছরে। স্বামী মারা গেল 22 বছরে। স্বামী কিরকম লোক ছিল? শুনেছি 1 নম্বরে দুশ্চরিত্র লোক ছিল। নেশা ভাঙ, মেয়ে মানুষ, সব দোষী ছিল। মূর্তিটা কত বড়? খুব বড় কিছু নয়, খুব কানে পুজো হবে। একাই নিয়ে বেরিয়ে আসতে পারে। কতদিন সময় দেবে? তা নে না, তোর যত সময় দরকার তুই নে না, আমার কোনো তাড়া নেই। আমি চুপ করে আসি দেখি বড়বাবু বললেন। ব্যাস, আর কোনো প্রশ্ন নেই? না। তুই একটা কথা খেয়াল করেছিস, এই মেয়েটা কিন্তু ভীষণ ভক্তিমতী, ধর্মপরায়ণ আর সূচিবায়গ্রস্ত। তাতে কিছু যায় আসে না। ওসব বাইরের স্নায়বিক বিকার, ভেতরে সব সমান। এতদিনে এটুকু জ্ঞান আমার হয়েছে যে দুনিয়ায় এমন মেয়ে নেই যে প্রলোভন প্রতিরোধ করতে পারে। কেউ হয়তো বেশি দিন আটকে রাখতে পারে, কেউ কম দিন, কিন্তু শেষ পর্যন্ত লোভের কাছে নিজেকে পিকিয়ে দিতে হবে। বাজি ছেলে, যা তৈরি হতে শুরু কর। তৈরি হতে মাস 4 সময় লাগলো। প্রথমে প্ল্যানটা ঠিক করা হলো। তিলোত্তমা মানুষ কতটুকুই বা সুখের মুখ দেখেছে, অতএব
আর একজন দুঃখী লোকের প্রতি তার সহানুভূতি চট করে জাগবে, এটাই স্বাভাবিক। এবার সেই সহানুভূতির রাস্তা ধরে তার কাছে এগোতে হবে, আস্তে আস্তে দুঃখী দুঃখী ভাবে ভবিষ্যতে সুখের একটা আবছা ছবি আঁকতে আঁকতে ধীরে ধীরে সেই অলিক ছবিটাকে একটা সত্যিকারের রূপ দিতে হবে। অতএব প্রথমেই চুল আর দাড়ি কাটা বন্ধ করে দেওয়া গেল। যখন সেগুলো বেশ বড় হয়ে উঠল, যখন রোজ শ্যাম্পু করে করে যতদূর সম্ভব রুক্ষ করে তোলা হলো, মাস দুয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিলাম। কাজ শুরু করার 2 দিন আগে থেকে কুমোর বাড়ির মাটি ঘষে ঘষে চুল দাড়ি এলোমেলো খুস্কো খুস্কো করে ফেললাম। তারপর ছেঁড়া প্যান্ট আর শার্ট জোগাড় করে ফেললাম। আমার চেহারা দেখে তো মল্লিকা হেসে অস্থির, বললে, বাপ রে বাপ, পারো তুমি! এমন পোশাকে আর এই চেহারা নিয়ে কোথায় যে যাচ্ছ তুমি জানো। সেসব তো আবার জিজ্ঞেস করাও দারুণ। তবে এতদিন ধরে যখন ঘষা মাজা চলেছি, তখন এবার বেশ বড়সড় কিছু হবে বলেই মনে হচ্ছে। কি গো, তাই না? বলেছি তো এসব কথা জিজ্ঞেস করা বারণ। তবে এবার দাওটা যদি লাগে তোমার কপাল খুলে যাবে, এটুকু বলে দিলাম। বটে, কি হবে আমার? দিগঙ্গনা অ্যাপার্টমেন্টের 3 তলার ফ্ল্যাটটা তোমায় দিয়ে দেব, আমি চলে যাব সল্ট লেকে। ও, এই কেন, পছন্দ হলো না? 1200 স্কোয়ার ফুট, 2টো বেডরুম। 2টো বেডরুম? তবে আর কি, কি হবে আমার 2টো বেডরুম দিয়ে? আচ্ছা, তুমি আমায় বিয়ে করতে পারো না? বিয়ে? তোমাকে? আমি? পাগল হয়েছো? হ্যাঁ, ফিল্মে নামিয়ে দিয়েছি, ভালো খাচ্ছ দাচ্ছ, ব্যাস ওই পর্যন্ত। তার বেশি আর হাত বাড়িও না। হ্যাঁ, আমি জানতাম। আসলে তুমি একটা অমানুষ। তোমার বাইরেটা যেমন সুন্দর, ভেতরটা তেমনি কুৎসিত। তাহলে বিয়ে করতে যাওয়া গেল? বিয়ে করলে তো ভেতর বাহির সব সমান, তখন সেটা সইতে পারবে। তার চেয়ে এখন বাইরেটা নিয়ে আছো, সেটা নিয়েই থাকো। কুৎসিত যেটা, সেটা ভেতরেই থাক। বড়বাবুর সঙ্গে গাড়ি করে গিয়ে রাজমোহনের রাজবাড়ি রেখে এলো। রাজবাড়ি কিচ্ছু নয়, তবে বেশ বড় বাড়ি। চারিদিকে 8 ফুট উঁচু পাঁচিল, পাঁচিলের মাঝখানে বর্ষার মতো দেখতে লোহার শিক লাগানো চওড়া গেট। গেটের পর মার্বেল পাথর বসানো উঠোন, তার এক পাশে মন্দির, অন্য পাশে বোধহয় অফিস ঘর। গেটের দুপাশে দারোয়ানের বসবার সিমেন্টের চেয়ার, ওপরে সিমেন্টের লাল সবুজ রং করা ছাদ। উঠোনের পেছনে টানা লম্বা দোতলা বাড়ি, সামনে কারুকার্য করা লোহার রেলিং বসানো বারান্দা, উপরে সবুজ রং করা কাঠের শিল্পে। পেছনে ষাঁড় ষাঁড় দরজা, কটা ঘর বলা শক্ত। একতলায় বাড়ির মাঝখানে বারান্দায় ওঠার শ্বেত পাথরের সিঁড়ি, দোতলায় ওঠার সিঁড়িটা রাস্তা থেকে দেখা যায় না। বড়বাবু বললেন, গেটের ঠিক সামনে দোতলায় যে ঘরটা দেখছিস, ওটাই কর্তামশাইয়ের ঘর। ছিল তোমার ওখানেই শুয়ে। আর একতলায় একদম ডাক দিকে বটকা ওই হারামজাদা উপাধ্যায়। হ্যাঁ, তাদের লাশ কোথায় পড়েছিল? এই যে আমরা গাড়িটা যেখানে রেখেছি, ঠিক এখানে। ওই বাড়ির ছাদ থেকে হেদারকে এত দূরে ছুঁড়ে ফেলেছিল। এ তো 10-12 জন তাগড়া লোকের কাজ। হ্যাঁ, তা তো বটেই। খবরটা সে কে উগড়ালো, সে একে লোক লাগিয়েছি তো একদিনের মতোই বের। তুই তোর কাজ শুরু করে দে, এই নিয়ে ভাবিস। যত তাড়াতাড়ি পারিস তিলোত্তমাকে ওড়ানোর চেষ্টা কর, বুঝলিস? বলে বড়বাবু 2টো সোনা বাঁধানো দাঁত বের করে নিঃশব্দে হাসতে লাগলেন। সারা রাত ফুটপাথে শুয়ে রইল। ভোরবেলা একটা রোগা পটকা দারোয়ান গেট খুলে দিল। তখন দেখি 2-4 জন বুড়ো বুড়ি ফুল টুল হাতে ভেতরে যাচ্ছে। আমিও তাদের সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলাম মাথা নিচু করে। মন্দিরটা দেখলাম খুব বড় নয়, আর নেহাত ছোটও নয়। মূল বিগ্রহের ঘরের সামনে একটা বড় সড় চৌকো বারান্দা শ্বেত পাথরে মোড়া। তার 4 কোণে 4টে কারুকার্য করা থামের ওপর একটা ছাদও আছে। আমি সিঁড়ি বেয়ে সেই বারান্দায় উঠে এক থামে ঠেসান দিয়ে মাটিতে বসে উদাস দৃষ্টিতে বিগ্রহের দিকে চেয়ে রইলাম। আর কোনো দিকে তাকালাম না। কে এলো কে গেল সেদিকে কোনো খেয়ালই নেই। পুরুত মশাই পুজো করলেন, কি সব জল টল ছেটালেন, ভক্তেরা প্রসাদ নিল, আমি কিন্তু বসেই রইলাম। সন্ধ্যের বেলা দারোয়ান এসে আমাকে বাইরে চলে যেতে বললো। আমি বেরিয়ে গেলাম। প্রথম দিন কেউ আমাকে লক্ষ্যই করলো না। দ্বিতীয় দিন লক্ষ্য করলেন পুরুত মশাই। টের পেলাম পুজো করছেন, ঘুরছেন ফিরছেন, আর বারবার আমার দিকে তাকান। আমার কিন্তু কোনো দিকে খেয়াল নেই। বৃষ্টি বিগ্রহের দিক। তৃতীয় দিন বিকেল বেলা পুরুত মশাই আমার সামনে এসে বসলেন। নানা প্রশ্ন, আমি কে, কোথায় থাকি, এখানে বসে আছি কেন, ইত্যাদি ইত্যাদি। আমি কোনোটারই জবাব দিলাম না। শেষে খুব করুণ সুরে শুধু বললাম, আমি এখানে বসে থাকলে যদি আপনার কোনো অসুবিধে না হয় তাহলে আমায় বসে থাকতে দিন। আমার কথা শুনে পুরুত মশাই অত্যন্ত লজ্জিত হলেন।
চতুর্থ দিন বেলা দারোয়ান এসে আমার সামনে দাঁড়ালো, বলল, আমার সঙ্গে আসুন, ম্যানেজার বাবু ডাকছেন। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে কম্পিত পদে উঠোন পার হয়ে অফিস ঘরে গেলাম। দুর্গা শঙ্কর উপাধ্যায়কে দেখে মনে হলো ম্যানেজার না হয়ে সংস্কৃতের পণ্ডিত হলে মানাতো ভালো। ফর্সা টকটকে রং, পাকা ভুরু, পাকা গোঁফ, মাথায় সামান্য কটি পাকা চুলে ঘেরা প্রকাণ্ড টাক, পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। অফিস ঘরের এক পাশে একটি অতি প্রাচীন টেবিলের উল্টো দিকে এক অতি প্রাচীন চেয়ারে পিঠ সোজা করে বসেছে। প্রশ্ন করলেন, এই যে, তুমি বাঙালি? আমি নিঃশব্দে উপরে নিচে মাথা নাড়লাম। তুমি রোজ এখানে এসে বসে থাকো কেন? হ্যাঁ, কে তুমি? কি চাও? আমার নাম পূর্ণেন্দু ভট্টাচার্য। আমি এ পর্যন্ত বলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মেঝের ওপর পড়ে গেলাম। সময় জানি না, তবে অনেকক্ষণ বাদে জ্ঞান ফেরার পর বললাম, আমি এসব খাবার খাবো? অফিস ঘরের একটা চেয়ারে আমি তখন বসে, চুল দাড়ি তখনও ভেজে। আমার সামনে টেবিলের উপর ভাত আর পঞ্চব্যঞ্জন। আমার সামনে দাঁড়িয়ে উপাধ্যায় আর কয়েকজন কর্মচারী। উপাধ্যায় বললেন, হ্যাঁ, সব খাবে। ডাক্তারবাবু বললেন 3-4 দিন নাকি তোমার খাওয়া হয়নি। আমি নিঃশব্দে কিছুক্ষণ কাঁদলাম। তারপর মাছ তরকারি সরিয়ে রেখে শুধু নুন দিয়ে খানিকটা ভাত খেয়ে উঠে পড়লাম। উপাধ্যায়ের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ, তবে ভবিষ্যতে দয়া করে এটা করবেনি। আমি এখানে খেতে আসি না, আসি শান্তির খোঁজে। যদি মনে করেন আমার মতো হতভাগার এখানে এলে কোনো অসুবিধে আছে, দারোয়ানকে বলে আমাকে বারণ করে দেবেন। বলে ক্লান্ত পায়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলাম। উপাধ্যায় খুব একটা বিচলিত হয়েছেন বলে তো মনে হলো না। কঠিন কণ্ঠে বললেন, তা বাপু এখানেই শান্তি পাবে এরকম কথা তোমার মনে হলো কেন? ঘুরে দাঁড়িয়ে বললাম, কি পাবো না তা তো জানি না, তবে খুঁজতে তো বহু জায়গাতেই তো খুঁজলাম, পাইনি তো। তবে হ্যাঁ, আপনাদের পুরুত মশাইয়ের সংস্কৃত উচ্চারণ বড় খারাপ, খুব কানে লাগে। বলে আবার ফিরে গিয়ে মন্দিরের বারান্দায় বসলাম। ডাক এলো সেদিন বিকেল বেলা। একটি কাজের মেয়ে এসে বলল, এই যে দিদিমণি তোমাকে ডাকতেছেন। বুঝলাম সময় হয়েছে কাছে যাবার। আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো সেটা মূল বাড়িটার একতলায় একটা অফিস ঘর। মান্ধাতার আমলের মোটা মোটা ফার্নিচার দিয়ে সাজানো। এটাই ছিল কর্তামশাইদের পার্সোনাল অফিস। ঘরটার এক পাশে একটা অতিকায় সেক্রেটারিয়েট টেবিল, তারই সামনে দাঁড়িয়েছিল তিলোত্তমা, আমার শিকার। পাশে উপাধ্যায়, আষাঢ়ের মতো গম্ভীর মুখে। শিকারটিকে দেখে বেশ খুশি হলাম। শিকার হওয়ায় তো সুন্দরী তো বটে, কেবল শুভ্র বসনে বা গায়ের রঙে নয়, লপকৃষ্ট মুখ, ঘন কালো চোখ বা রক্তিম ঠোঁট ঘিরে জল করছে একটা শান্ত দৃঢ় এবং তর্ভেদ্য যতীন। লম্বা শরীরে সামান্য মেঘের ছোঁয়া লেগেছে, কিন্তু তাতে ক্ষতি হয়নি। এমন শিকার না হলে খেলায় আনন্দ কোথায়? বড়বাবুর অত হাসির কারণটা বুঝলাম। তার প্রিয় শিষ্য আমি। তিলোত্তমা মৃদু স্বরে অথচ গম্ভীর গলায় প্রশ্ন করল, খাবার দেওয়া হয়েছিল, খাওনি কেন? আমি মাথা নিচু করে যথাসাধ্য হীন কণ্ঠে বললাম, খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তিলোত্তমা একটু ইতস্তত করে বলল, তোমার নাম শুনলাম পূর্ণেন্দু ভট্টাচার্য, ব্রাহ্মণ। দেখে তো ভদ্র সন্তান বলেই মনে হচ্ছে। পুরুত মশাইয়ের উচ্চারণে ভুল ধরেছ, তার মানে লেখাপড়াও কিছু জানো। তা কতদূর পড়াশোনা করেছো? এম.এ. পাশ করেছি, ইকোনমিক্সে আর সংস্কৃত। আমার কথা শুনে তিলোত্তমা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। বুঝলাম শখটা লেগেছে। তারপর বলল, তুমি মানে আপনি ইকোনমিক্সে এম.এ. পাশ করে এমন পাগলের মতো চেহারা করে ঘুরে বেড়াচ্ছেন কেন? তার উপর 3 দিন খাননি, এখানেই বা এসে পড়ে থাকছেন কেন? আমি একটা খুব ম্লান হাসি হাসলাম। বললাম, আপনার প্রথম প্রশ্নের উত্তর আমার পাগল হয়ে যেতে আর বেশি বাকি। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি 7 দিন খাইনি। আর তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমার মতো অভাগা বিশ্বস্রষ্টার মন্দিরে আসে একটু শান্তির জন্য, অথচ যেখানেই যাই সেখানেই বড় গোলমাল, বড় ঠেলাঠেলি, বড্ড নোংরামি। এই একটা মন্দির যেখানে চেঁচামেচি নেই, দর কষাকষি নেই, তাই এখানে আসি। চট করে চোখ তুলে দেখে নিলাম তিলোত্তমার মুখের রেখাগুলো নরম হয়ে এসেছে। হতেই হবে। আবার একটু টুক করে থেকে বলল, কি হয়েছে আপনার? আমি আবার সেই পাণ্ডুর হাসিতে দিলাম।
বললাম, আপনি সেসব জেনে কি করবেন? সারা জীবন সুখে আর প্রাচুর্যের মধ্যে কাটিয়েছেন, আর আমার কপালে রক্ষকে অলক্ষী অচঞ্চলা হয়ে বসেছে। এখন শুধু দিন গুনছি কবে তিনি মরণ ফাঁসি টানবেন। সেদিন পাঁচ মুক্তর মতো দাঁত বের করে হাসলো তিলোত্তমা। বলল, আপনি ভাবছেন আপনার চেয়ে দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই, তাই না? আপনার এই ধারণা কিন্তু ভুল। আপনি বলুন আপনার কথা, আমি শুনবো। তারপর অনেক অনুরোধ উপরোধ ইত্যাদির পর আমার জীবন কাহিনীটি বললাম। আহা, কি কাহিনী! এপিসোডওয়ালারা পেলে লুফে নিত। গল্পটা এরকম, আমার বাবা ছিলেন গরিব স্কুল টিচার, সংস্কৃতের সেকেন্ড পড়ে। আমরা থাকতো গড়পাড়ে, একটা ভাঙা বাড়ির একতলায় দুটো ঘর নিয়ে। 18 বছর বয়সে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলুম, তখন বাবা মারা গেলেন। বাড়িওয়ালা শ্রাদ্ধের পরদিন আমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল। এই পর্যন্ত সত্যি ঘটনা। তারপর আমি মা আর ছোট বোনকে নিয়ে গিয়ে উঠলাম মধ্য কলকাতার এক বস্তি। সারাদিন কখনো কুলিগিনি করে, কখনো ছোট ছোট মাল বিক্রি করে অতি কষ্টে সংসার চালাতে চালাতেও রাস্তার আলোয় পড়াশোনা করে বিয়ে পাশ করলাম। তখন একটা চাকরি পেলাম একটা ওষুধের কারখানা, ইরানির কাজ, 500 টাকা মাইনে। এত টাকা জীবন কখনো দেখিনি। উত্তরপাড়ায় একটা 2 কামরার ঘর ভাড়া করে সেখানে সবাই মিলে উঠে গেল। মা জোর করে ধরে বিয়ে দিয়ে দিলেন। ও অত্যন্ত গরিব ঘরের মেয়ে, বিধবার গলার কাঁটা, দেখতেও আহামরি। তারপর কয়েকটা মাস কাটলো স্বপ্নের মতো। সুখ আর আনন্দ যেন উচ্চে পড়তে লাগলো। আমার ভাগ্য অলক্ষী আড়ালে হাসলেন। আঘাতটা এলো হঠাৎ। আমাদের কারখানায় একদিন সন্ধ্যেবেলায় ডাকাত পড়লো। আমাদের অ্যাকাউন্টিং ফোন হলে 3 লাখ টাকা লুট হলো। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার অপরাধ, আমি তখন পাশের ঘরে ওভারটাইম করছিলাম। মামলা শুরু হলো। পুলিশ প্রমাণ করলো যে আমি ডাকাত দলের। আমার 8 বছর জেল হলো। আমি জেল থেকে প্রাইভেটে পরীক্ষা দিয়ে সংস্কৃত আর ইকোনমিক্সে এমএ পাশ করলাম। ভালো ব্যবহারের জন্য আমার 2 বছরের সাজা মকুব হলো। ছাড়া পেলাম 3 দশক আগে। উত্তরপাড়ায় গিয়ে শুনলাম আমার মা না খেতে পেয়ে রক্ত বমি করে মরে গেছে। 18 বছরের বোনটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা। আমার একটা ছেলে হয়ে সে 5 বছর বয়সে রাস্তায় খেলতে গিয়ে লরির তলায়। তখন আমার স্ত্রী বদ্ধ উন্মাদ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়। 2 দিন বাদে গঙ্গায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়। ফলে আজ আমি এই পৃথিবীতে সম্পূর্ণ একা। অসহ্য যন্ত্রণার স্মৃতি মুখে নিয়ে মৃত্যুর অপেক্ষা। আমার জীবন শেষ হয়ে গিয়েছে। এই হেন গল্প শুনলে চোখে জল আসবে না। পৃথিবীতে এরকম মেয়ে বোধ হয় কেউ নেই। তিলোত্তমারও তাই হলো। কেবল উপাধ্যায়ের ভাবলে সে দেখে মনে হলো না যে তার কিছুমাত্র মানসিক বিকার ঘটেছে। স্বজন কণ্ঠে তিলোত্তমা বলল, আপনার ধারণা জীবন শেষ হয়ে গেছে, তাই না? না, জীবন শেষ হয় না। প্রত্যেক দিন সকালে আমাদের নতুন জীবনের শুরু হয়। আপনারও হয় এবং হবে। জ্যাঠামশাই, মন্দির ট্রাস্টের একটা পোস্ট তো খালি আছে। পূর্ণেন্দু বাবুকে ওই কাজটা দিন না। উনি চাকরিও করবেন, মন্দিরেরও দেখাশোনা করবেন। উপাধ্যায় কঠিন গলায় বললে, অজ্ঞাত কুলশীলস্য বাসদেয়ং না কসাচিৎ। হ্যাঁ, অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে কখনো আশ্রয় দেবে না। তারপরে জেল খাটে আসামি আশ্রয় তো দূরস্থান, তার মুখ দর্শনও পাপ। দিদিমণি, আপনার চাকরি আপনারই থাক। ওর যদি আপত্তি থাকে তাহলে কাল থেকে আমাকে আর দেখতেও পাবেন না। এবার তাহলে অনুমতি দিন। না, দাঁড়ান, যাবেন না। জ্যাঠামশাই, ওর যদি কোনো ওষুধ উদ্দেশ্য থাকতো তাহলে জেল খাটার অংশটুকু তো না বললেই পারতেন, তাই না? আর অজ্ঞাত কুলশীল হবেন কেন? ওর বাড়ির ঠিকানা আর অফিসের ঠিকানায় খোঁজ নিয়ে দেখুন না। উনি যা যা বলছেন তার মধ্যে যদি কোনো ফাঁকি থাকে তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে। বাঁচা গেল। গড়পাড়ের ঠিকানায় তো কোনো অসুবিধাই নেই। আর আশা করি জয় গোপাল মেডিসিন ম্যানুফ্যাকচারিং ওয়ার্কসের প্রকাশ মহাজনদার, আতুল সারদানা সবকিছু ঠিকই বলবে। ফ্যাক্টরিটা বড়বাবুরি, হেরোইন আর কোকেনের বড়ি তৈরি করার জায়গা। আমার বাসস্থান ঠিক হলো উপাধ্যায়ের পাশের ঘরে। আমি স্নান করে দাড়ি কামিয়ে একটা হাত কাটা গেঞ্জি আর পাজামা পরে খাটে শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর। 3 দিন উপোসের পর খাওয়াটা মন্দ হলো না। হঠাৎ দুজনের পায়ের আওয়াজ। তাড়াতাড়ি একটা সঞ্চয়টা খুলে মুখের সামনে ধরলাম। গভীর মনোযোগ। দরজা খোলাই ছিল। পর্দা সরিয়ে প্রথমে ঘরে ঢুকলেন উপাধ্যায়, তার পেছনে তিলোত্তমা। আমি যেন হঠাৎ টের পেলাম এরকম ভাব করে বইটা তক্তপোষের উপর ফেলে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। তিলোত্তমা এক নজরে বইটা দেখলো, তারপর আমার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য হলেও ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। সে চোখে বিস্ময় এবং
আরো একটা বিকেল বেলা নোংরা ছেঁড়া জামা কাপড় পরা উস্কো খুস্কো চুল দাড়িওয়ালা পাগলের মতো চেহারার লোকটার ভেতর থেকে যে এরকম একটা কিছু বেরিয়ে আসতে পারে সেটা যে সে ভাবতেই পারেনি। সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমাদের দুজনের চোখ সেই এক মুহূর্তের জন্য আটকে গেল। তারপরেই চোখ নামিয়ে তিলোত্তমা জিজ্ঞেস করলো, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি যেন ওর গলায় একটা অতি ক্ষীণ কম্পন শুনতে পেলাম। আমিও প্রবল বিনয়ের সঙ্গে বলে উঠলাম, না দিদিমণি, কিচ্ছু না। উপাধ্যায় মশাই ভাড়ার থেকে জামা কাপড় দিয়েছেন, খাওয়াও খুব ভালো হয়েছে। আমি কাল থেকে কাজ শুরু করব ভালো। বলে হঠাৎ ঘুরে তিলোত্তমা ঘর থেকে বেরিয়ে পেছন পেছন আষাঢ়ের মতো মুখ করে গেলেন উপাধ্যায়। পায়ের শব্দ শুনে বুঝলাম দুজনে গিয়ে ঢুকলেন পাশের ঘরে। দেয়ালে কান লাগিয়ে শুনলাম তিলোত্তমা বলছে, আহা, আপনি নিচে নিচে ভয় করছেন জ্যাঠামশাই। আমি তো মুক্তির কোনো বদমাত্র দেখতে পাচ্ছি না। যা হোক, আপনি খোঁজ খবর তো নিন। তোমার এই অদ্ভুত ধারণাটা তাহলে ভুলে যাওয়ারই চেষ্টা করি মা। তিলোত্তমা হেসে উঠল। সেই হাসির শব্দ বুকে নিয়ে আমি খুশি খুশি করে ঘুমোতে গেলাম। কেবল একটা কথা খচখচ করতে লাগলো, তিলোত্তমার কোনো ক্ষতি হতে পারে না তার। এই কথার অর্থ এরপর দুদিন আমি শুধু অফিস আর ঘর, ঘর আর অফিস করলাম। দ্বিতীয় দিনে দেখি উপাধ্যায়ের মুখের মেঘ খানিকটা কেটেছে। সেদিন রাত্রে আবার পাশের ঘরে কথোপকথনও শুনলাম। উপাধ্যায় বলছিলেন, ছেলেটা সত্যি কথাই বলেছে মা। হ্যাঁ, তো বললো আমারই সাহস করে থাকা দরকার। জেলে থাকতে কত রকম লোকের সংস্পর্শে এসেছে তার তো ঠিক ঠিকানা নেই। কিন্তু শুধু সহানুভূতি আর সমবেদনায় তো আমার কাজ চলবে না, ডাইরেক্ট অ্যাকশন চাই। এই দুদিনে সেই প্ল্যানটা ঠিক করে নেওয়া গেল। তিলোত্তমার প্রাত্যহিক জীবনযাত্রার একটা সময়সূচি করে ফেললাম। দেখলাম সে খুব ভোরে ওঠে। সূর্য ওঠার একটু পরে সে স্নান করে নিচে নেমে আসে। আমাদের ঘরের পেছনে একটা বেশ বড় ফুলের বাগান আছে, সেখানে কিছু বেড়ায়, ফুল তোলে। পুরুত মশাই এলে যাই মন্দিরে, গেট খোলার আগে পুজো করে ফিরে আসে, তারপর উপরে চলে যায়। কাগজপত্র সই করানোর জন্য উপাধ্যায় উপরে যায়, আর কারুর উপরে যাবার অধিকার নেই। শুনলাম সারাদিন তিলোত্তমা নাকি হয় পুজো আচ্ছা করে, নয়তো লাইব্রেরি ঘরে বসে পড়াশোনা করে। উপাধ্যায়ের আদেশে রাত 9টার মধ্যে আমাদের শুয়ে পড়তে হয়, কিন্তু দেখেছি অনেক রাতেও তিলোত্তমার ঘরে আলো জ্বলে। সকাল থেকেই শুরু করা গেল প্ল্যানের প্রথম পর্ব। 3-4 দিন বাদে একদিন ভোরবেলা সিন্ধু ভৈরবীতে বাঁধা একটা মীরার ভজন গাইতে শুরু করলাম। कहाँ से आए बदरा हो, भूलता जाए कजरा, कहाँ से आए बदरा। জানলার পর্দাটা সামান্য ফাঁক করে রাখলাম তিলোত্তমার উপর গানের এফেক্টটা কি হয় সেটা দেখবার জন্য। আমার গলা ভালো, বড়বাবুর কৃপায় ওস্তাদ বাদল মিয়ার কাছে রীতিমতো তালিম। सपनों के सोखे এইসব গান শুরু হতেই তিলোত্তমা একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল গানটা কোত্থেকে আসছে। आते তারপর যেন ওর বেড়ান হয়ে একটা ছন্দ পতন হতো। बदला একটু ইতস্তত ঘুরল, দু একটা ফুল গাছের সামনে দাঁড়ালো, তারপর একটা বকুল গাছের নিচে একটা বেদির ওপর মাথা নিচু করে বসে পড়ল। बदरा, कहाँ से आए बदरा हो, স্থির অকম্পিত দেহে আমার গান শুনতে লাগলো। बदरा আর দেখলাম से आए ওর এমনিতে ফ্যাকাশে মুখে যেন রঙের ছোঁয়া লেগেছে, রাত দুটো লাল হয়ে উঠেছে। একটু বাদে একটি কাজের মেয়ে এসে কি যেন বললো, বোধহয় বললো যে পুরুত মশাই অপেক্ষা করছে। তখন সে তাড়াতাড়ি উঠে ফুলের সাজিতে যেমন তেমন কতগুলো ফুল তুলে তাড়াতাড়ি বাগান ছেড়ে চলে গেল। गुनवारे अमृत होठों तक आते ही जैसे আমি অবশ্য গানটা চালিয়েই গেলাম। मिला তারপরেও है बदला বেশ কিছুক্ষণ ধরে हो, বুঝলাম आ जाए ওষুধ দরকার শুরু করেছে। कहाँ से आए बदला हो। এরপর 4-5 দিন এই গানই চলল। কখনো আহির ভেরো, কখনো ললিত, কখনো বা বিভাস। রোজই সেই এক দৃশ্য। বকুল গাছের নিচে শ্বেত পাথরের মূর্তি পদ তিলোত্তমা। ভাগ্যিস রোজ এই সময় উপাধ্যায় গঙ্গা স্নানে যান। তিনি থাকলে যে কি হতো কে জানে। এরপর প্ল্যানের দ্বিতীয় পর্ব।
দূরত্বটা সরিয়ে দিয়ে কাছাকাছি আসার প্রচেষ্টা। মালিকদের সঙ্গে কথা বলাই ছিল। একদিন কাক পরে উপাধ্যায় গঙ্গা স্নানে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা খাকি শর্টস পরে খালি গায়ে কোদাল কাঁধে বাগানে বেরিয়ে গেলাম আর মাটি কোপাতে শুরু করলাম। যখন সূর্য উঠল ততক্ষণে আমার সর্বাঙ্গ ঘামে ভেজে চকচক করছে, সব কটা মাসল অবলীলায় খেলে বেড়াচ্ছে। তিলোত্তমার আসার পথের দিকে পেছন করে আমি এক মনে মাটি কোপাতে লাগলাম। একটু বাদে শুকনো পাতার উপর লঘু পায়ের শব্দ আর দামি সাবানের মৃদু সুবাসে বুঝতে পারলাম যে সে এসে পেছনে দাঁড়িয়েছে। কয়েকটি রুদ্ধশ্বাস মুহূর্ত তারপরেই আমি যেন হঠাৎ টের পেয়ে ঘুরে দাঁড়ালাম। দেখলাম ফুলের সাজি হাতে বিস্পাস্ত চোখে তিলোত্তমা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। একটা ক্ষুধিত বাঘের মতো তার রক্তিম মুখ বিস্ফলক দু চোখে চকচক করছে লোলুপ দৃষ্টি। আমি খুব অল্প সময় সেই দৃশ্যটা উপভোগ করে বলে উঠলাম, আরে দিদিমণি, আপনি কখন এলেন? দেখিনি তো। আমার প্রশ্নের জবাব পেলাম না। তিলোত্তমার চটকা ভেঙে একটু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি করছেন? মালিরা নেই নাকি? আমি আবার খ্যাত আমার রমণী মোহন হাসিতে এসে বলল, থাকবে না কেন? তবে ওদের আসতে একটু দেরি আছে। আমি ওদের কাজটা একটু এগিয়ে রাখছি, এতে স্বাস্থ্য ভালো থাকবে, ভালো থাকবে। জানেন, জেলে থাকার সময় আমি বাগান করা শিখি। আমি শান্ত শিষ্ট হয়ে থাকতুম বলে বোধহয় ওরা আমাকে কঠিন কাজ না দিয়ে বাগানের গাছ দিয়েছিল। আজ আমি এই কাজে কিন্তু এক্সপার্ট। আপনি জেলের কথা ভাবেন কেন? আরে ও কথাটা ভুলে যান। মনে করুন ওই জীবনটা আপনি ফেলে এসেছেন চিরকালের জন্য। মন ভালো করতে বই পড়েন না কেন? ভালো বই পাবো কোথায়? এদিকে ধারে কাছে কোথাও তো লাইব্রেরি আছে বলে জানি না। লাইব্রেরি আছে, এ বাড়িতেই আছে। আমার ঠাকুরদার আর বাবার কালেকশন। আমার পুজো হয়ে গেলে ওপরে যাব যখন, তখন আসবেন, আপনাকে দেখিয়ে দেব। আপনি যত খুশি বই ওখান থেকে নিয়ে পড়ুন, কিন্তু এইসব কাজ করবেন না। আপনি বারণ করলে কখনো গহনা দিনমণি, তবে আমার যে বাগান করতে একটু ভালো লাগে। বেশ, তাহলে করুন। আর শুনুন, আমাকে দিদিমণি বলে ডাকবেন না, মানে উত্তমাদি বলে ডাকবেন না হয়? আচ্ছা, উত্তমাদি, তাই হবে। সেদিন সারাদিন আমি ওপরে যাবার কোনো চেষ্টাই করলাম না। বিকেলের দিকে নামলো তুমুল বৃষ্টি। হঠাৎ উপাধ্যায় মশাই কি যে হলো আমাকে ডেকে বললেন, ওরে, এই যে পূর্ণেন্দু, শুনলাম নাকি তুমি খুব ভালো গান গাও। হ্যাঁ, একটা বর্ষার গান শোনাও না। হ্যাঁ, আমি তো তৎক্ষণাৎ রাজি। বারান্দায় বসে ধরলুম, মিয়া কি বলার। ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली गली हरी गुण गाने लगी। চোখ বুঝে গান গাইছিলাম। पनी মাঝে একবার চট করে চোখ খুলে দেখে দিলাম সাপের ভেতরে দোতলার দরজার আলো এসে পড়েছে। जो बनी चल আর তার মধ্যে রেলিং হয়ে দাঁড়িয়ে থাকা दीवानी की নারী বুকে ছায়া। लगी है, আর জানলার দলে আসছিল না। मीरा हो गई मगन তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললাম। लागी लगन मीरा हो गई मगन, वो तो गली गली हरी সে রাতে गाने তাড়াতাড়ি দোতলার আলো নিভে গেল। लागी लगन मीरा हो गई। তার পরদিন দেখি উপাধ্যায়ের মুড খুব ভালো, হেসে ছাড়া কথাই বলছেন না। অফিসের বাকি দুজন কেরানিকে আমার গানের খুব প্রশংসা করলেন। এর মধ্যে বিকেল বেলা তিলোত্তমার কাজের মেয়েটি অফিস ঘরে এসে আমায় বলল, আরে তোমাকে দিদিমণি ডাকতেছেন গো, এখনই একবার উপরে যাও। আমি উঠে দাঁড়ালাম। তৎক্ষণাৎ ঘরের মধ্যে বজ্র নির্ঘোষ শুনলাম, দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। তাকিয়ে দেখি উপাধ্যায়ের মুখে আবার আষাঢ়ের মেঘ, তবে এবারেরটা আরো ঘন। আমরা দুজনে একসঙ্গে দোতলায় উঠলাম। দেখি লম্বা বারান্দার এক প্রান্তে একটা দরজার সামনে তিলোত্তমা দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে সুন্দর মিষ্টি হেসে বলল, হে কি জ্যাঠামশাই, আপনাকেও ডেকে নিয়ে এলো নাকি? আষাঢ়ের মেঘের ভেতর থেকে গুরুগম্ভীর স্বর বেরুল, না, আমি নিজেই এসেছি। আপনার কোনো দরকার নেই জ্যাঠামশাই, আপনি নিচে যান। আমি পূর্ণেন্দু বাবুকে ওপরে ডেকেছি বাবার লাইব্রেরিটা দেখাবো বলে। বলে দরজাটা খুলে আমাকে বলল, আসুন পূর্ণেন্দু বাবু। উপাধ্যায় আর এগুতে গিয়েও এগোলেন না। একটা বাচ্চা ছেলের মতো রাগী আর অভিমানী মুখ করে
এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। লাইব্রেরিটা সত্যি দেখবার মতো। তিলোত্তমা চঞ্চল পায়ে ঘুরে ঘুরে দেখাতে লাগলো। এই দিকটা আসুন। ওর গলার স্বরে কথা বলার গাম্ভীর্যের বদলে কোথায় যেন একটা চাপনের ছোঁয়া লাগলো। এমনকি একটা বই আলমারি থেকে নামিয়ে সেটা খুলে আমাকে এইটা দেখুন 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 দেখুন, এই লেখাটা দেখুন বলে যখন ডাকলো, আমি ওর ঘাড়ের উপর দিয়ে বইটা দেখার ছলে ঘনিষ্ঠ হয়ে কাছে এগিয়ে গেলেও সে কিন্তু সরে গেল না। আবার দেখলাম মুখের রক্তাভা আর তার সঙ্গে মুখের ঘন ঘন ওঠা পড়া। আমি বইটা হাতে নিয়ে বললাম, চমৎকার, এটা আমি নিই। তিলোত্তমা ঘাড় কাত করলো, কোনো শব্দ করলো না। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। দেখি উপাধ্যায় এক জায়গায় একভাবে দাঁড়িয়ে আছেন। উনি আমার হাতের বইটা আর চোখে দেখলেন। তারপর আমরা দুজনে একসঙ্গে নিচে নেমে গেলাম। বড়বাবু ঠিকই বলেছিলেন, তিলোত্তমার মতো মেয়েকে ভাঙতে হলে 3 জায়গায় আঘাত হানা দরকার, শরীরে, মনে আর বুদ্ধিতে। সে কাজটি বেশ সুচারু রূপে করা গেছে বলেই তো মনে হচ্ছে। ওই শুভ্র কঠিন আর পবিত্র মূর্তিটা এমনি নড়বড়ে হয়ে এসেছে। এবার একটা ঠেলা দিলেই হুড় করে পক্ষ হয়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তবু আরো কিছু সংবাদ সংগ্রহ করা দরকার। সাবধানে মার নেই তো। এই কারণে পরদিন সকালে বাগানে তিলোত্তমার পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, আপনি যে একেবারে একা দোতলায় থাকেন, আপনার ভয় করে না? ভয় করবে কেন? নিচেই তো আপনারা আছেন। তাছাড়া আমার মনে হয় ঘরের মধ্যে একটি কাজের মেয়েকে নিয়ে শোয়াচ্ছে, একা শো অনেক বেশি নিরাপদ। তা হলেও একটা দারোয়ান যদি বারান্দায় শুয়ে থাকতো। কোনো দরকার নেই। তাছাড়া দোতলায় কেউ শুতে চায় না, ওদের নাকি ভয় করে। খুব সাহস আপনার না? খুব। বলে এমন ভাবে হাত নাড়লো যে সেই হাত আমার নগ্ন বুকের ওপর দিয়ে যেন ওর অজান্তেই বুলিয়ে গেল। এরপর প্রায় 1 মাস ধরে চললো আমার গান, সকালে একসঙ্গে বাগানে বেড়ানো, লাইব্রেরির বই এনে পড়া। আমি দোতলায় যাই বিকেল বেলা, যখন অনেক সময় তিলোত্তমা সেখানে থাকে না। ধীরে ধীরে উপাধ্যায়ের মুখের মেঘ আবার কেটে যেতে লাগলো, কারণ বাহ্যত তিলোত্তমা আর আমার মধ্যে প্রভু ভৃত্যের সম্পর্ক, আর সেরকম দূরত্বই তিনি দেখতে লাগলেন। অথচ তার চোখের আড়ালে আমাদের ঘনিষ্ঠতা যে বেড়েই যাচ্ছে সে কথা তিনি বুঝতেই পারলেন। আমি ইতিমধ্যে তিলোত্তমা ছোটবেলা থেকে বিয়ের আগের প্রায় সব ঘটনাই শুনে ফেলেছি। তারপরের কোনো ঘটনা শুনিনি ঠিকই, কিন্তু এটুকু শুনেছি যে সে অংশটা নিষ্ঠুর দুঃখের দুঃখী হৃদয় কাছাকাছি এসেছে। মাঝে মাঝে এই দুঃখেরও যে শেষ হতে পারে, ভবিষ্যতে যে সুখ থাকতে পারে, এই আরো আভাস ইঙ্গিত দেওয়া হয়েছে। এমনকি আমাকে পুনরায় বিবাহ করতে অনুরোধ করা হয়েছে, এবং যে আমাকে বিয়ে করবে সে যে একটি অত্যন্ত ভাগ্যবতী মেয়ে সে কথাও বলা হয়েছে। অবশেষে একদিন সকালে বাগানে বেড়ানোর সময় বললাম, আপনি কেবল আমাকে বলেন কেন? আপনার কি জীবন শেষ হয়ে গেছে? এখন আপনি এই দুঃখের বোঝা বয়ে বেড়াবেন? কেন আপনি নতুন করে জীবন শুরু করছেন না? দূর, আমি তো বুড়ি হয়ে গেছি। তোমাদি, আপনি বুড়ি? হায় ভগবান, আপনি আমার চেয়ে অনেক অনেক ছোট। কিন্তু কই, আমি তো নিজেকে বুড়ো বলে ভাবি না। আপনাকে যখনই দেখি কি মনে হয় জানেন? কাহারে হেরি না, সে কি স্বপ্ন, সে কি মায়া, এ কি অনিন্দ সুন্দর কায়া। আমার যদি সামর্থ্য থাকতো, এই সম্পত্তি আর বৈধব্যের জাঁতাকল থেকে আমি আপনাকে জোর করে তুলে নিয়ে যেতাম বাইরে আলোয় মুখ দিতে। তিলোত্তমার মুখটা কেমন যেন হয়ে গেল। চাপা গলায় বলল, কে বলেছে তোমার সামর্থ্য নেই? বলি, হঠাৎ দ্রুত চঞ্চল পায়ে মন্দিরের দিকে চলে গেল। সেই রাতে প্রমূল বৃষ্টি নামলো। ঘন ঘন বাজ পড়ার শব্দে চারদিক যেন কেঁপে উঠতে লাগলো। আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, তাড়াতাড়ি শুয়েও পড়লাম। একটু বাদে দেয়ালে কান লাগিয়ে শুনি উপাধ্যায় মশাইয়ের প্রবল নাক ডাকা শুরু হয়ে গেছে। বুঝলাম আর দেরি করা ঠিক নয়, আজই রজনীতে হয়েছে সময়। তৈরি হতে বেশিক্ষণ লাগলো না। পাজামার তলায় এক পায়ের সঙ্গে ইলাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে নিলাম একটা ছড়ি স্টিলেটো, অন্য পায়ে বাঁধলাম একটা ড্যাগার। কোন হাতে কখন কোনটা লাগে বলা তো যায় না। পাঞ্জাবির এক পকেটে নিলাম একটা মুখ বাঁধার স্টিকিং ব্লাস্টার আর বড় এক খণ্ড কাপড়। অন্য পকেটে রইল হাত 1.5 লম্বা সরু একটা নাইলনের দড়ি। তারপর লাইব্রেরি থেকে আনা যে বইটা যখন পড়ছিলাম সেটা হাতে নিয়ে ওপরে রওনা হলাম। একটা ব্যাপারে বস্তুত নিশ্চিন্ত ছিলাম যে
আমার আজকের এই নৈশ অফিসারের কথা কারোর পক্ষে জানা সম্ভব নয়। দোতলায় উঠে দেখছি তিলোত্তমার ঘরে তখনও আলো জ্বলছে। দরজা বন্ধ। ভালোই হলো। আমি বাট পৃথিবী ও দরজা পার হয়ে লাইব্রেরি ঘরের দরজাটা ইচ্ছে করে একটু শব্দ করে খুলে ভেতরে ঢুকলাম আর আলোটা জ্বালিয়ে দিলাম। আর একটু পরেই তিলোত্তমার ঘরের দরজা খোলার শব্দ পেলাম। তৎক্ষণাৎ আমি পেছন ফিরে ওইটা আলমারিতে রাখতে ব্যস্ত হয়ে পড়লাম। তার প্রায় সঙ্গে সঙ্গে তিলোত্তমার দরজা এসে দাঁড়ালো। আমাকে দেখে গাবা গাবা গলায় বলল, এই কি তুমি? মানে আপনি এত রাতে? বইটা রাখতে এসেছিলাম তোমাদের। আমি কাল ভোরে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তিলোত্তমা দুবা ভেতরে ঢুকে এলো। বলল, সে কি? কেন? আমি ভীষণ পাপ করেছি উত্তমাদি। যিনি আমাকে মৃত্যুর মুখ থেকে তুলে এনেছেন, আশ্রয় দিয়েছেন, সমবেদনার সহানুভূতি দিয়ে আমার দুঃখ মেটাবার চেষ্টা করেছেন, আমি তার সম্পর্কে চিন্তা করেছি। এই বাড়িতে তারপর আমার আর থাকার অধিকার নেই। আমারও কেউ স্থান হবে না আমার। তিলোত্তমা আরো দুপা এগিয়ে আমার বুকের সামনে এসে দাঁড়ালো। চিন্তা করেছ আমার সম্পর্কে? বলো না, কি চিন্তা করেছ? বলো না। না না উত্তমাদি, সে কথা আমি বলতে পারবো না। উত্তমাদি নয়। তৎক্ষণাৎ প্রবল আলিঙ্গনে করে ওকে জড়িয়ে ধরে বসে লাগলাম। অন্যায় মারবো নাকি হাত পা মুখ বেঁধে ফেলে রেখে যাবো, যাতে সকালে এসে সবাই সেই অবস্থায় ওকে দেখতে পায়। তখন আমি দু হাতে ওকে কোলে তুলে নিয়ে শোবার ঘরের দিকে রওনা দিলাম। তিলোত্তমা আমার হাতের উপর নববধূর মতো থরথর করে কাঁপতে লাগলো আর বিড়বিড় করে ভীষণ চাকা পদতে লাগলো। ওকে নিয়ে শোবার ঘরে এসে খাটের সামনে ওকে দাঁড় করিয়ে দিলাম। প্রথমেই শুইয়ে দিলে ব্যাপারটা রসিয়ে রসিয়ে এলানো যাবে না। এরকম একটা পোকা পোকা কথা শুনেও তিলোত্তমা কিন্তু রেগে গেল না। আমার প্রথমেই মনে হলো বন্দুক হাতে উপাধ্যায় দরজায় এসে দাঁড়িয়েছে। আমি একটু সামনে ঝুঁকে একসাথে চট করে পা থেকে একটা সুই খুলে দিতে পারি দরজার দিকে ঘুরে দাঁড়ালাম। হরি হরি, কোথায় উপাধ্যায়? দেখি বছর তিনেকের একটা ফর্সার গোলগাল মেয়ে ঘরে ঢুকেছে। নিষ্পাপ মুখ, এক মাথা কোকড়া কোকড়া চুল, বড় বড় কালো চোখ আর পরনে একটি কুটো নেই। এই আবার কে রে বাবা? কার মেয়ে? আমি সহাস্যে তিলোত্তমা দিকে চেয়ে বললাম, এই কে গো? তিলোত্তমা কিন্তু হাসিল না। নিষ্পলক বিস্ফারিত চোখে মেয়েটির দিকে চেয়ে বলল, শিখা, ও শিখা। খাবার কি? ওর নাম হওয়া উচিত ছিল ঝামেলা। দেখি ওকে এখন দাঁড়ানো যায় কিনা। এই ভেবে আমি বাচ্চাটির কাছে গিয়ে নিচু হয়ে ওর মুখের কাছে মুখ এনে বলল, খোকি, এই বৃত্তির মধ্যে দাঁড়টো হয়ে ঘুরতে নেই, যাও তোমার ঘরে যাও। বুঝলি, মেয়েটি হঠাৎ হাত বাড়িয়ে আমার চুপের মুঠি ধরে আমাকে পাশের দেয়ালে আছড়ে ফেলল। ব্যাপারটা এমন আচম্বিত হলো যে আমার মুখ থেকে একটা শব্দ বেরোলো না। আমার মাথা ঝনঝন করে উঠল। আমি স্তম্ভিত বিস্ময় অনড় হয়ে পড়ে রইল। তখন শুনতে পেলাম তিলোত্তমার চাপা গলার হাহাকার। তুই কেন এলি? আজ কেন এলি তুই? তোর বাবা যখন আমার গলা টিপে মারতে চেয়েছিল তখন আমি মনে মনে সব দেখেছিলাম। তুই এসেছিলি, গুন্ডাগুলো যখন আমায় ধরতে এসেছিল তুই এসেছিলি। ততক্ষণে বাচ্চাটা আমাকে দরজাতে চাপতে টানতে নিয়ে যাচ্ছে। তারই মধ্যে শুনতে পেলাম আমার হাস পেল। খাবার নিস, সে কোথায় ছিল এতদিন? আমার চিন্তা সব চট পাকিয়ে যাচ্ছে। আমার নাক মুখ দিয়ে যেন আঙুল বেরোচ্ছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? দরজার সামনে দাঁড় করানো, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার সর্বাঙ্গে অসংখ্য যন্ত্রণা। আমি পালাতে চাই, এখান থেকে পালাতে চাই। মনে হলো যেন 10টা ঘোড়ার লাঠি একসঙ্গে এসে পড়লো। আমি ছিটকে বারান্দা দিয়ে শূন্যে এসে পড়লাম। আমার তপ্ত শরীরে ঠান্ডা বৃষ্টির ধারা অমৃত রসের মতো লাগলো। হঠাৎ মনে পড়লো আমার মেয়ে বড় বাচ্চা মরেছিলেন সে প্রায় 7 বছর আগে মারা গেছে। বড়বাবু তো মিথ্যে কথা বলেন না। বড়বাবু দেবতা, বড়বাবু দেবতা।